মন্ত্রীর বখাটে ছেলে ধ্রুবর সঙ্গে গণিত বিভাগের ভীতু মেয়ে অদিতির গভীর প্রেম চলছে। যাকে বলে বিছানায় শুয়ে পড়া টাইপ প্রেম। কথাগুলো যেন মুহূর্তেই ধোয়ার নাই উড়ে চষে বেড়ালো পুরো ভার্সিটি। এক কান দুকান করে এই নোংরা কথাগুলো অদিতির কান অব্দি পৌঁছালো। অদিতি যেদিন এসব কথা শুনেছে সেদিন থেকে লজ্জায় উপমানে ওর ছোট দুনিয়াটা ভেঙে পড়েছে। সেদিন সারা রাত অদিতি ওসব কথা ভেবে কেঁদেছিল। ভীষণ ছোট একটা অজপাড়া গ্রাম থেকে এসেছে ও এই ঢাকা শহরে। তাদের ওই ছোট্ট গ্রামে মেয়ে ছেলে একসঙ্গে দেখলে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। সেই ভয়ে গ্রামে কেউ প্রেম করলেও দূর গ্রামে গিয়ে দেখা করে। আর অচেনা ছেলে মেয়ে তো গ্রামে মুরব্বীদের সামনে একসঙ্গে দাঁড়ায় না অব্দি। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে বিয়ে করিয়ে দিলেও তো ভালো, কিন্তু না, বরং মোটেও ভালো না ওদের এই নিয়ম। কারণ যেসব ছেলে মেয়ে প্রেম করে ধরা খায় তাদের নিয়ে পুরো গ্রামে পঞ্চায়েত জড়ো করে সালিশ বসে। অপমানিত হতে হয় দুই পরিবারের মা বাবা আত্মীয়কে। ওদের গ্রামে সবার মধ্যে ওই প্রেম ভালোবাসা নিয়ে বিদ্বেষ একটা আছে। সেই ছোট গ্রাম থেকে উঠে এসেছে অদিতি। পড়াশোনায় ছোট থেকেই বড্ড চালাক, তাই ঢাকা ভার্সিটিতেও চান্স হয়ে যায়। তারপর অদিতি ওর মা এবং বাবার সঙ্গে লাগে মহাযুদ্ধতে অদিতি এবং ওর মা ফাহিমা ছিলেন এক পক্ষে, বিপক্ষে ওর বাবা তুফাজ্জল। সে কি ভয়াবহ বিতিকিচ্ছা! অদিতি এখন ওসব ভাবতেও চায় না। যেভাবেই হোক শেষ অব্দি স্বপ্নের ভার্সিটিতে পড়তে পেরেছে ও। এখানে আসার পর নিজের খরচ করা টিউশনি করিয়ে চালানো হয়। গ্রাম থেকে যে টাকাগুলো আসে ওগুলো বই আর একাডেমিক জিনিসপত্র কিনতেই ব্যয় হয়। থাকা খাওয়ার খরচও নিজে চালাই, বাকি টাকা জমা করে। ভেবেছে কিছু টাকা জমলে এবারে ওর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবে আর মায়ের জন্য একটা স্বর্ণের চিকন চেন। এটুকু আপাতত ওই ছোট গ্রামের অদিতির ইচ্ছে স্বপ্ন। ওই ছোট ছোট স্বপ্নগুলোই অদিতিকে বাঁচিয়ে রাখছে এতদিন যাবৎ। স্বপ্ন দেখতে দেখতে এত দূর আসা অদিতি জানতেই পারে না ওর জন্য অপেক্ষা করছে ভয়াবহ কেউ। বখাটে অশৃঙ্খল এক পুরুষ, নাম ধ্রুব ইয়ামিন। নামটা ভীষণ সুন্দর, সে দেখতেও খারাপ নয়। শ্যামলা গরনের লম্বা উঁচু ছেলে, পড়াশোনার ধার কখনোই ধারেনি। বন্ধু বান্ধব মিলে সারাক্ষণ টুটু করে বেড়ানোই ওর কাজ। ধ্রুব ইয়ামিন সম্পূর্ণ বিপরীত চরিত্র অদিতি হায়াতের। তবে এই বিপরীত চরিত্র দুটোর জন্য কি থেকে কি হয়ে গেল। ছোট মোটো গ্রাম থেকে আসা ভীতু অদিতির নামের সঙ্গে জড়িয়ে গেল বখাটে ধ্রুব ইয়ামিনের নামটা। সেদিনের কথা, বন্ধুরা মিলে আজ একজনের ক্লাসমেটের বার্থডে সেলিব্রেট করছিল। শহরের ওই ছেলেগুলো যেভাবে সেলিব্রেশন করে ওভাবেই সব ঘটলো। ওরা কেক খেলো না, বরং একে অপরের মুখে লাগিয়ে দিতে থাকলো। অদিতি এসব চেনে না। ও বারবার মানা করার পরও তানিয়া দৌড়ে এসে হেসে মজার ছলে কেক হাতের থাবায় নিয়ে মাখিয়ে দিল অদিতির মুখে। উল্লাসে মেতে উঠলো পুরো ক্লাসরুম। অদিতি বুকার মতো ওদের এসব কাজ দেখছে। ওর মুখটা তৈলাক্ত হয়ে গেছে কেকের ক্রিমে। অদিতিকে এমন চেহারা করতে দেখে তানিয়া হেসে বলল, কিরে এমন করে তাকাচ্ছিস কেন? তোকে কেক অবস্থায় সুন্দর লাগছে সাদাভূত। তানিয়া হেসে হেসে অদিতির কাজ জড়িয়ে ওর গায়ে লুটিয়ে পড়লো। বলতে লাগলো, অদিতি হাসার চেষ্টা করলো ওর দিকে চেয়ে। এমন একটা অবস্থায় কি রিয়াকশন দিতে হয় অদিতি জানে না, তবুও কাউকে কষ্ট দিতে চায় না। বলা যায় না, ও কিছু বলে উঠলে ওরা মজা করে ভুলে ফুসে উঠবে অদিতির উপর। সেজন্য সবাইকে পাশ কাটিয়ে চলে যায় ওয়াশরুমে তখন আগে থেকে ধ্রুব দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। অদিতির চোখে মুখে ক্রিম লেগে থাকায় ও ধ্রুবকে লক্ষ্য করেনি। অদিতি বেসিনে মুখ ঝুঁকিয়ে পানি ছেটাতে থাকে। মুখ ঘষতে ঘষতে মুখের তৈলাক্ত ভাব যাচ্ছেই না। অদিতি আটকে উঠে পেছনে তাকালো। পাশ থেকে ওই ছেলেটা হাতে টিস্যু দলাই মলাই করে এগিয়ে দিল অদিতির দিকে। তারপর বলল, টিস্যু ইউজ করো, চলে যাবে। অদিতি বাঁকা চোখে আশেপাশে তাকালো। কেউই নেই, ওরা শুধু দুজন। ওরা একটা ছেলে আর একটা মেয়ে। অদিতির বুক ধকধক করে উঠলো। ও টিস্যু নিল না, শুকনো মুখে অস্ফুট স্বরে বলল, লাগবে না বলে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। পেছনে ধ্রুব টিস্যু হাতে ভ্রু কুচকে ওর যাওয়ার দিকে চেয়ে রইল। টয়লেট থেকে সুমন বেরিয়ে এলো। ধ্রুব দরজার দিকে ঠাই চেয়ে আছে দেখে ও হাত ধুতে ধুতে জিজ্ঞেস করলো, কিরে কাকে দেখছিস খালি দরজার দিকে তাকিয়ে? ধ্রুব টিস্যু মেঝেতে ফেলে দিল। পা দিয়ে এগুলো পিষে নির্বিকার ভঙ্গিতে বলল, একটা মেয়ে ছিল। সেদিনের ঘটনায় অদিতির সঙ্গে ধ্রুবকে একা ওয়াশরুমে দেখে ফেলেছে একজন। সেই মুহূর্তে ধ্রুব ভীষণ কাছাকাছি ছিল অদিতির। যেহেতু ধ্রুব ভার্সিটির ফেমাস ছেলে, মুহূর্তেই পাঁচকান হয়ে গেল কথাটা। ওরা ভেবেই নিয়েছে দুজনের মধ্যে কিছু আছে। হয়তো যে প্রথম দেখেছে ও সবাইকে বলেছে দুজনের মধ্যে প্রেম হচ্ছে মনে হয়। কিন্তু বাকিরা যারা একথা ছড়াচ্ছে ওরা এক্সট্রা মশলা মিশিয়ে বলে বসেছে। ধ্রুবর বিছানায় শুয়ে পড়েছে অদিতি। এখন ভার্সিটির অন্য ছেলে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে মজা নিতে ধ্রুবর বন্ধুরাও অদিতিকে দেখলে ভাবি ভাবি বলে চেঁচাই। অদিতি আজকাল টিএসসির ওদিকে যেতেই পারে না। ওর বন্ধুরা দেখলেই খেপায় ওকে। অদিতি লজ্জায় অপমানে কদিন ভার্সিটিতেই যায়নি। তারপর একদিন অদিতিদের ভরা ক্লাসরুমে ধ্রুবর একজন জুনিয়র ভক্ত ঈশান সবার সামনে অদিতিকে জিজ্ঞেস করে বসে, এই অদিতি, ধ্রুব ভাই এত হ্যান্ডসাম এত রাগী, বাপরে, তুই উনারে কেমনে পটাইলি ভাই বল, টিপস দে আমারে, আমারও মেয়ে পটাইতে কাজে লাগবো। অদিতি চোখ রাঙিয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান হাসে, ওর সঙ্গে পাল্লা দিয়ে হাসছে বাকিরাও। ঢাকা শহরে সবাই ভার্সিটিতে প্রেম এসব জিনিস ভীষণ স্বাভাবিক হিসেবেই দেখে। এসব টুকটাক এ ওর সঙ্গে নাম মেলানো এসব ভীষণ কমন এখানে। কেউ তো আর অদিতি নয় যে এই মজার ছলে করা প্রশ্নটাকেও ভয়ে কেঁপে উঠবে, আটকে উঠবে। যদি কোনোভাবে বাবা জেনে যায় এগুলো, কি হবে অদিতির? অদিতি ঈশানকে এবার চোখ রাঙিয়ে বলল, আমার তার সঙ্গে কিছুই নেই ঈশান, অযথা প্লিজ ওনার সঙ্গে আমার নাম মেলাস না। ঈশান বলল, ধুর তুই ঢপ মারছিস। ঈশান বড্ড বিরক্ত ভঙ্গিতে বলে উঠল। অদিতি জুড়ে একটা শ্বাস ফেললো। এরা কেউই অদিতির কথা বিশ্বাসই করছে না। না, আজ আর একটা বিহিত করতেই হবে।
অদিতি দ্রুত ব্যাগ হাতে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। উদ্দেশ্য ধ্রুবদের আড্ডাখানায় যাবে। অদিতি দেখে ওই যে ধ্রুব বসে আছে সবার সঙ্গে, ওর একটা হাত কাঁধ ধরে রেখেছে আরেকটা ছেলের, অপর হাতে নিজের কোমর ধরে গল্প করছে বাকিদের সঙ্গে। আজও ব্ল্যাক শার্ট পরেছে, যার উপরের দুটো বোতাম খুলে নির্লজ্জের মতো বুকটা দেখিয়ে বেড়ানো অদিতি ভয় পাচ্ছে অতগুলো ছেলের সামনে যেতে। কখনো এসবে জড়ায়নি সে, প্রয়োজন পড়েনি কোনোদিন। অদিতিকে হঠাৎ ধ্রুবর বন্ধু সুমন দেখতে পেল, সঙ্গে সঙ্গে সুমন চেঁচিয়ে বলল, আরে ভাবি নাকি, আসেন আসেন ভাবি, ভাই এখানে আছে। সুমনের সঙ্গে বাকিরাও একসঙ্গে ডাকতে লাগলো অদিতিকে। হইচই লেগে গেল ওই জায়গায় জুড়ে। ওই লোকটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখা যাচ্ছে। অদিতি জুড়ে শ্বাস টানলো, আতঙ্কে ওর রুহ অব্দি কাঁপছে। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল। প্রথমবারের মতো অদিতি ধ্রুবর দিকে এগিয়ে যাওয়ায় ধ্রুবর বন্ধুরাও এবার অবাক হলো। যে মেয়ে সবসময় ভাবি ডাক শুনলেই চোখ মুখ ঢেকে দৌড়ে পালিয়ে যায়, আজ এই মেয়ে ওদের সামনে চোখ মুখ কুচে দাঁড়িয়ে আছে। অদ্ভুত। সুমন বাঁকা চোখে অদিতিকে দেখলো এবার, আরেকবার ধ্রুবকে। ভেবেছিল ধ্রুব নিজেও অবাক হবে, কিন্তু ও স্বাভাবিক, শুধু দেখেই যাচ্ছে সামনে পা কাঁপিয়ে দাঁড়িয়ে থাকা ভীতু অদিতিকে। অদিতি সোজা ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো। ধ্রুব এবার পকেট থেকে হাত বের করে সোজা হয়ে দাঁড়ালো। অদিতি জোরে জোরে শ্বাস টানলো, তারপর থেমে বলল, একটা কথা বলতে এসেছি আমি। সুমন পাশ থেকে টিটকারি দিয়ে বলল, কথা বলবেন, সমস্যা কি? কিন্তু ভাবি আপনি তুতলাচ্ছেন কেন? ভাই কিন্তু আপনার উপর এতটাও রাগ দেখাবে না, ভয় পাবেন না। ধ্রুব সুমনের দিকে তাকালো। ধ্রুবর ওই স্বাভাবিক নির্বিকার চাহনি দেখে সুমন চুপ হয়ে গেল মুহূর্তেই। মুখে কিছুই বলা লাগলো না ধ্রুবর। ধ্রুবর ওই দুই চোখ যেন কাউকে শাসানোর জন্যই যথেষ্ট। অদিতি ধ্রুবর চোখে চোখ রাখছে না, মাথাটা নিচু করে অস্বস্তিতে কাদের বেগের ফিতে চেপে রেখেছে। ধ্রুব এবার অদিতির নিচু করে রাখা মুখটার দিকে একটু ঝুঁকে মেয়েটাকে দেখলো। তারপর অদিতির থরথর করে কেঁপে ওঠা ঠোঁটের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, চোখে চোখ রেখে কথা বলো, আমি শুনছি। অমন ভরাট কণ্ঠস্বর শুনে অদিতি থমকে রইল। ছেলেদের সঙ্গে পূর্বে টু শব্দটি না করা অদিতির জন্য এতটুকু বড়ই সাহসের পরিচয়। অদিতি কি করবে? আতঙ্কে ডুবে মাথাটা তুললো ধীরে ধীরে, তাকালো ধ্রুবর দিকে, চোখ রাখলো ধ্রুবর ওই নিরেট গাঢ় চোখ দুটোতে। ধ্রুব অদিতির চোখ দেখলো, চোখের ভেতরটা দেখার চেষ্টা করলো, অথচ কেমন যেন অদ্ভুত ঠেকলো সামনে দাঁড়িয়ে থাকা ওই ভীতু মেয়েটিকে ধ্রুবর কাছে। ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাড়ালো। অদিতি যেটুকু সাহস দেখিয়েছিল সব ওই ভ্রু নাড়ানোতেই উড়ে গেল। অদিতির সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে এলোমেলো চোখ সরাতে লাগলো। মাঝে মধ্যে ধ্রুবের চোখে চোখ পড়ছে। লোকটা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে তখনও চেয়ে, হয়তো সেও মজা নিচ্ছে অদিতির ভয়কে আর আতঙ্ককে। তাই অদিতি এবার শ্বাস টেনে সাহস সঞ্চার করলো মনের মধ্যে। এবার ধ্রুবর দিকে চোখ রেখে সরিয়ে ফেললো। তারপর কিছুটা ধীরে সরে বলল, আমি আসলে অপ্রস্তুত বোধ করছি কি কিছুদিন ধরে। ধ্রুবর অত্যন্ত স্বাভাবিক স্বরে বলল, ওয়াই, যেন ও কিছুই জানে না। অদিতি কিছুটা লজ্জা অস্বস্তি নিয়ে উত্তর দিল, আপনার নামের সঙ্গে মেলানো হচ্ছে আমার নাম। আসলে আমি এসবে অভ্যস্ত নই, আপনি যদি একবার বলে দিতেন ওদের যে আমাদের মধ্যে। ধ্রুব ভ্রুবা কালো। অদিতির কথা আটকে গেল তখনই। পাশ থেকে সুমন ঠাট্টা করে বলে উঠলো, ভাবি আপনি না কি যে মস্করা করেন, ধ্রুব ভাই কি করবে এটাতে? এটা তো পুরো ভার্সিটিতে ছড়াই গেছে, তাই না? ধ্রুব ভাইয়ের কথায় কি কেউ মেনে নেবে যে আপনি আর ভাই? বাদ দিন, হবে না ভাবি। এক বাক্যে দুবার ভাবি বলা অদিতিকে ধ্রুবর সামনে বড্ড নার্ভাস করে দিচ্ছে। ওর গলা শুকিয়ে কাট। তবুও বুকে সাহস নিয়ে এবার করুণ চোখে তাকালো অদিতি ধ্রুবর দিকে। ধ্রুব দেখলো ওই টলমলের চোখ দুটো, যা দিঘির মতো শান্ত, অথচ ভেতরটা চঞ্চল ভীষণ। অদিতি কাতর গলায় বলল, প্লিজ, আমি বড় বিপদে পড়ে এসেছি। ভার্সিটির এসব শুনলে আমার বাবা আমাকে খুন করে ফেলবে, বিশ্বাস। ধ্রুব বলল, আই হ্যাভ নাথিং ইন মাই হ্যান্ড, আমি তো ওগুলো ছড়াইনি, রাইট? ধ্রুব অদিতির কথার মাঝপথে থামিয়ে দিয়ে নিজের কথা তুলে ধরলো। অদিতি কি বলবে, কথা তো সত্য। অদিতি এবার গলার স্বর আরো একটু নরম করে বলল, আপনি বললে হয়তো ওরা এসব থামাবে। ধ্রুব ভ্রুকুচকে তখনও দেখছে অদিতিকে। অদিতির নরম কণ্ঠ ওর মনটা হয়তো কিছুটা নরম করেছে, তাই সে ভরাট স্বরে বলল, ওকে ফাইন, আমি সতর্ক করবো ওদের, বাকিটা ওদের ইচ্ছে। অদিতি হাসার চেষ্টা করে বলল, থ্যাংক ইউ সো মাচ। ধ্রুব দেখলো ওই হাসি, মৃদু হাসিতে ঠোঁট প্রসারিত হয়েছে, চোখ ছোট করা হয়েছে, গুলগাল গাল নড়ে উঠেছে। বড্ড উপভোগ্য লাগলো দৃশ্যটা ধ্রুবর কাছে। কেন লাগলো ও জানে না, শুধু জানে হাসিটা সুন্দর, বেশ মায়া মায়া ভাব আছে ওতে। ওই যে অদিতি চলে যাচ্ছে, বলা যাচ্ছে পালাচ্ছে। কার থেকে? ধ্রুব ইয়ামিনীর থেকে। অদিতি এলো, ধ্রুবকে অনুরোধ করলো আর অনেকখানি হাসলো, তারপর আবার চলে গেল। পুরো ব্যাপারটা ধ্রুবর বন্ধুরা ভীষণ এনজয় করলো। ওদের একজন মেধাহীন ধ্রুবর পেটে গুঁতো দিয়ে বলল, ভাবি আমাদের সেই পছন্দ হয়েছে, কথাবার্তা একদম গোছানো, কিন্তু বাপরে বেশি ভয় পাই মনে হচ্ছে, এই মেয়ের দ্বারা জীবনও প্রেম হবে না ভাই। ধ্রুব এবার শ্বাস ছেড়ে স্বাভাবিক হলো। ওর দিকে চেয়ে সরাসরি বলল, তোরা ওকে ভাবি রাখবি না, আর মজা অনেক হয়েছে, আর না, এখানে স্টপ কর সব। ধ্রুব কথাটা বলে বাইকের চাবি আঙুলের ডগায় কৌশলে ঘুরাতে ঘুরাতে বাইকের দিকে এগোলো। পেছনে সবাই হতভম্ব হয়ে ধ্রুবর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। পাশ থেকে ইহান বিস্ময় নিয়ে বলে উঠলো, ধ্রুবকে ওই মেয়েটাকে পছন্দ করতো না? এমনি এমনি হুদায় এত কিছু রটে গেল। রাজন বলল, ভাই তো ভাবিরে ভাবি ডাকতে মানা করে গেল, তার মানে কিছুই হয়তো ছিল না। সুমন পাশ থেকে ওদের সব কনফিউশন দূর করে উত্তর দিল, ধ্রুব ভাই আর প্রেম, মেয়েটারে সবাই বাথরুমে দেখছিল ধ্রুবর সঙ্গে, তাই ওগুলো রটে গেছে, তেমন কিছু না। পাশ থেকে সবার থুতনি ঝুলে পড়েছে বিস্ময়ে। তারপর বলল, বাথরুমে? সুমন সবার দিকে চোরা চোখে চেয়ে থতমত খেয়ে গেল। দ্রুত বলে উঠলো, আরে বাথরুম মানে ওই বাথরুম না, বাথরুমের বাইরে ভাবি মুখ মুছতে এসেছিল, তখন দেখা হয়েছে। বাল কিছু মুখ থেকে বাইর করতে পারি না, সবকিছুর ডাবল মিনিং বের করাই লাগে তোদের।
আর এইদিকে ধ্রুব খাবার টেবিলে বসে আছে, ওর সামনে কাচ্চি প্লেটে তুলে রাখা পাশ থেকে একজন কাজের মহিলা ধ্রুব এবং ওর বাবার প্লেটে স্যালাড তুলে দিচ্ছে। ধ্রুব খাচ্ছে। ওর সামনে বসে আছেন ধ্রুবর বাবা সৌরভ ইয়ামিন। ধ্রুবর সামনে টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট, তার পাশে বাইকের কালো রঙের চাবি, তার পাশে সানগ্লাস। একটু আগে একটা সিগারেটের অর্ধেক খেয়ে সেটা ট্রেতে পিষে ফেলে খেতে বসেছে। সবকিছুই করেছে সৌরভ ইয়ামিনের সামনেই। সৌরভ সবাই দেখেন, কিন্তু বাধা দেননি কোনোদিন। ছোটবেলায় ভেবেছিলেন শাসন করলে ছেলে মানুষ হবে, ভুল ছিলেন সৌরভ। বরং মাহারা ছেলেটা ওনার শাসনে জেদি আর উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উচ্ছন্নে গেছে একদম। একটা সময় ধ্রুব খেতে খেতে জিজ্ঞেস করলো, কি বলবে বলো, আমি খেয়ে একটু শুবো। টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকালেন, ছোট করে শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, ভার্সিটি ঠিকঠাক যাচ্ছ তো ধ্রুব? ধ্রুব বলল হ্যাঁ। সৌরভ ভেবেছিল ছেলের সঙ্গে কিছু কথা বলবেন, গল্প করবেন, কিন্তু ধ্রুবর এমন ছোট উত্তরে উনি কথার খেই হারিয়ে ফেললেন। এবার নিজ মুখে কথা তুললেন, শুনলাম ভার্সিটিতে একটা মেয়ে। কথা থামিয়ে দিয়ে ধ্রুব বলল, ওগুলো গুজব, নাথিং সিরিয়াস। সৌরভ তবু আশা ছাড়লেন না, তাকে উস্কে দিতে হাসি খুশি ভাবে বললেন, যদি পছন্দ হয় বলতে পারো ধ্রুব, কাউকে পছন্দ করা খারাপ কিছু না। ধ্রুব তাকালো সৌরভের দিকে, ওর চোখ দুটো বরাবরের মতোই শান্ত আর অনুভূতিহীন। বরাবরের মতোই সৌরভ বড় আশা নিয়ে বললেন, ডু ইউ লাভ হার ধ্রুব? ধ্রুব হাসলো, স্ত্রী হেসে বাবার আশাকে অপমান করে বলল, তোমার কি মনে হয় ধ্রুব ভালোবাসতে পারে কাউকে? ধ্রুবর মধ্যে অমন উইয়ার্ড গুণ আছে। ধ্রুবর টিটকারি গলা। ধ্রুবর নিজের উপর উদাসীনতা যেন সৌরভ বাবা হয়ে মানতে পারলেন না। এসব মেয়ে ছেলেদের পাল্লায় ধ্রুব কখনোই পড়েনি। সৌরভ চান ধ্রুব প্রেমে পড়ুক, আকাশ বাতাস মিথ্যে করে এলোমেলো ধ্রুব কাউকে ভালোবেসে গুছালো হোক। বাবা হিসেবে সৌরভ এতটুকু লোক বড় শখ করে করেন, সেজন্য এর আগে অনেক নামি দামি লোকের মেয়ের নাম্বার এনে দিয়েছেন ধ্রুবকে। দেখা করার জন্য অনেক অনুরোধও করেছেন, কিন্তু ধ্রুব দেখা করেনি। তো মেয়ে কল দিলে সেই মেয়ের নাম্বার ব্লক করে রেখে দিয়েছে। সৌরভ ভাবলেন ওই মেয়েটা সম্বন্ধে ধ্রুবকে জিজ্ঞেস করবেন, তারপর দেখবেন ধ্রুবর রিয়াকশন কেমন। সে যা শুনেছে সেই হিসেবে ধ্রুবর আচরণ ওই মেয়ের প্রতি কিছুটা আলাদা। মনের কোথাও আশা পুষেছেন সৌরভ। সৌরভ কিছুটা ভ্রুকুচকে ধ্রুবকে লক্ষ্য করলো। ধ্রুব আনমনে খাচ্ছে। সৌরভ এক পর্যায়ে বলে উঠল, মেয়েটার নাম কি একটু বলো, তোমার জন্য এক মেয়ের চরিত্র নিয়ে গুজব রটে গেল, ব্যাপারটা তো সামলাতে হবে আমার। ধ্রুব সময় নিল না, বলল আমি ওকে লক্ষ্য করিনি, আই ডোন্ট শো হার ফেস এক্স্যাক্টলি। সৌরভ হতাশার শ্বাস ফেললেন। কি আর বলবেন তিনি, যা বলার যা এগিয়ে নিয়ে যাওয়ার। ছেলে এক কথাতেই সবকিছুর ইতি টেনেছে। ধ্রুব খেতে খেতে বলল, যে কাজের জন্য এনেছো বলে ফেলো, এমন ফাউল কথা বলে সময় নষ্ট করো না। ধ্রুবর কাট গলায় সৌরভ এবার সরাসরি চলে গেল অন্য কথায়। তারপর বলল, মহাখালীর দিকে আজ একবার যেতে হচ্ছে তোমার, ওদিকে পোলাপাইন ফ্যাক্টরিতে কিছু ঝামেলা করেছে, মিটমাট করে আসো। ধ্রুব তাচ্ছিল্য হেসে প্লেটে হাত ধুয়ে উঠে গেল। তারপর বলল, ছবি আর নাম পাঠিয়ে দিও। ধ্রুব চলে যেতেই সৌরভ ছেড়ে যাওয়ার দিকে মলিন চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ছোট করে শ্বাস ফেলে বললেন, আমি হয়তো তোমাকে কখনোই বুঝাতে পারবো না ধ্রুব, আকাশটা হঠাৎ করে ভীষণ কালো হচ্ছে, বোধহয় বৃষ্টি পড়বে আজ এক্ষুনি। ধ্রুবর এই আসন্ন বৃষ্টির পরোয়া করলো না, বাইক নিয়ে বেরিয়ে পড়লো। দুপুরে ঘুমোতে চেয়েছিল, অথচ বাবার প্রতি অজানা বৃষ্টির রাগ মাথায় চেপে থাকার দরুন সেই ভাত ঘুমটাও নেওয়া হলো না। মাথায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে বাড়ি থেকে। রাগটা আপাতত তুঙ্গে, তাই আজ শুধু মিটমাট করবে না, বরং পিটিয়ে আসবে কাউকে। সেই চিন্তা নিয়ে ফুসতে ফুসতে বেরিয়ে এসেছে ধ্রুব ইয়ামিন। মহাখালীতে সৌরভের চা পাতার ফ্যাক্টরি আছে, সাইড ব্যবসা সেটা। সৌরভ চেয়েছেন কখনো পথ চলে গেলে এসব ফ্যাক্টরি ব্যবসা দিয়ে চলে যাবে বাকিটা জীবন, তাই আজকাল বেশি সময় দেওয়া হচ্ছে না ওসবে। ফ্যাক্টরিতে এসব ঝামেলা রোজ লাগে, ধ্রুবই সবসময় মিটিয়ে দিয়ে আসে সব। বলা যায় সৌরভ ইয়ামিনের ডান হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন। ফ্যাক্টরির সামনে ইট দিয়ে কতগুলো বসার জায়গা করে কিছু তরুণ ছেলেবেলে বসে আছে, সবাই বসে রাস্তায় কাঠ খেলছে। ধ্রুব বাইকে বসে ওদেরকে তীক্ষ্ণ চোখে দেখলো। পেছন থেকে সুমন বলে উঠলো, আঙ্কেলের পাঠানোর ছবিটা ওদের সঙ্গে মিলেছে ভাই। ধ্রুব বাইকের ইঞ্জিন বন্ধ করতে করতে বলল, বাইক থেকে নাম। সুমন নেমে দাঁড়ালো। ধ্রুব বাইকের চাবি প্যান্টের পকেটে ঢুকিয়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছে। বড় বড় পা ফেলে ওদের সামনে গিয়ে দাঁড়ালো ধ্রুব। ওরা তেমন একটা পাত্তা দিল না ওকে, নিজেদের মতো করে কাঠ খেলতে ব্যস্ত সবাই। অথচ ওদের কপালে যে শনি নাচছে সেটা তো ওরা জানেই না। ধ্রুব কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, তারপর আচমকা জুতো দিয়ে পিষে ধরলো রাস্তায় পড়ে থাকা কাঠগুলো। ওপাশ থেকে বলল, কোন মাদারের বাচ্চা বে? একটা ছেলে ধ্রুবর জুতায় ঘুষি দিয়ে মাথা তুলে উপরে তাকালো। ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রুনে চেয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা ধ্রুবকে চেনে, সৌরভ ইয়ামিনের উচ্ছৃঙ্খল ছেলে। আজ অব্দি সৌরভ ইয়ামিনের টিকিটাও কেউ নড়াতে পারেনি। তার পেছনে সবচেয়ে বড় হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন। সবকিছু জেনে বুঝেই সৌরভ ইয়ামিনের বিরুদ্ধে ওরা মাঠে নেমেছে। এর পেছনে ইন্ধন যোগাচ্ছে বিপক্ষ দলের একজন। উদ্দেশ্য কোনো একটা হাঙ্গামায় সৌরভ ইয়ামিনের নামটা জড়িয়ে তার পথ কেড়ে নেওয়া। ওরা ধ্রুবকে দেখে তেজ দেখিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সবাই তীক্ষ্ণ চোখে ধ্রুবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধ্রুবর মাথাটা হালকা কাত করে সবাইকে একবার দেখে নিল। তারপর হঠাৎ এগিয়ে গিয়ে সোজা ঘুষি দিয়ে বসলো সামনে বসে থাকা ছেলেকে, নাম রাজু। এটা নাকে হাত চেপে মৃদু আর্তনাদ করে ছিটকে সরে গেল দুকদম। ধ্রুব সরতে দিল না, বরং কলার চেপে ওকে নিজের সামনে এনে আবারও দাঁড় করালো। তারপর সোজা নাক বরাবর আরেকটা ঘুষি। বাকি ছেলেরা আচমকা এমন আঘাত থেকে কিছুটা ভরকে গিয়েছে। ওরা ফেল করে রাগান্বিত ধ্রুবকে দেখছে। তবে ওদের নেতা শাহিন ধ্রুবকে কখনো ভালো করে চিনে না। ধ্রুবর এমন কাজে রেগে মেগে এগিয়ে এসে ধ্রুবর কলার ধরে চেঁচিয়ে বলে উঠলো, ওই শালার পুত, রাজুর কলার ধরছস কেন? শুয়োরের বাচ্চা, আপের চামচা হইছস? ধ্রুব কোনা চোখে বাকিয়ে শাহিনের কলার ধরা হাতটার দিকে একবার তাকালো, তারপর দৃঢ়ভাবে তাকালো ওর দিকে।
চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেছে ওর। অত্যধিক শান্ত স্বরে বলল, কলারটা ছাড়। শাহিন ছাড়ে না, বরং ভাব দেখিয়ে হাতের মতো আরো শক্ত করে পিষে ধরে ধ্রুবর এলোমেলো স্ত্রীবিহীন শার্টের কলার, চেঁচিয়ে বলল, এই ধরছি, কি বাল ফালাবেই ফালা দেখি। ওই ছেলে তখনও জানে না আগত বড় ঝড় সম্বন্ধে। ধ্রুব ইয়ামিন যে তার এক থাবার চারপাশে সবকিছু লন্ডভন্ড করে ফেলে, ওর জন্য ছোট একটা শাহিনকে সামলানো তুরির ব্যাপার। শাহিন তখনও রক্ত চোখের নেই ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব এবার মৃদু হাসলো, বিশ্রী একটা হাসি দিয়ে হঠাৎ রাজুর কলার ধরে রাখা অবস্থায় পা দিয়ে লাথি বসালো শাহিনের একদম মেন পয়েন্টে। তাৎক্ষণিক কুকড়ে উঠে ছিটকে গেল ও, দু কদম পিছিয়ে গেল, দুহাত চেপে ধরলো ব্যথাতুর জায়গায়। ধ্রুবর চিৎকার করে উঠলো, তোর কলিজা কত বড় রে শুয়োরের বাচ্চা, আমার ধ্রুবর কলার চাপস, আজকে তোরে। রাগে অন্ধ ধ্রুব ওর সামনে থাকা ছেলেটার মাথা টেনে নিয়ে ব্যথায় নীল হয়ে যাওয়া শাহিনের মাথায় ধাক্কা খাইয়ে বাড়ি দিল। দুটোর মাথা একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ায় দুজনে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়লো। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তেই লোক জড়ো হয়ে গেল জায়গাটায়। সবাই অবাক চোখে দেখছে মন্ত্রীর ছেলের বখাটেপানা লড়াই। ধ্রুব পাগলের মতো লাথি দিচ্ছে ওদের গায়ে। একজন তো ধ্রুবর সামনে এসে মারামারি দেখে বলে উঠেছে, কবে যে এসব নেতাদের থেকে মুক্তি মিলবে আমাদের দেশটারে খাইয়ে ছাড়লো এই গুন্ডারা। অদিতি ওদিকটাই যাচ্ছিল, ওর টিউশনি আছে আজ, ভীষণ জ্বর আছে ওর গায়ে, তবু আজ পড়াতে বেরিয়েছে, নাহলে একদিনের স্যালারি কাটা যাবে। অদিতি অবশ্য বলেছিল ওর স্টুডেন্টের মা বাবাকে ওর অসুস্থতার কথা, কিন্তু তিনি খুব একটা সহানুভূতি না দেখিয়ে দুনামনা করতে লাগলেন। না চাইতেও অদিতি বেরিয়েছে এই অসুস্থ শরীরে। আসার পথে রাস্তায় ধ্রুবকে কাউকে মারতে দেখে ও দাঁড়িয়ে গেল সেখানে। কি জন্য অদিতি জানে না, কিন্তু দাঁড়ালো ও, সেটা বুঝতে পারছে। পাশ থেকে মুরব্বীদের এত কথা শুনে অদিতি তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব আগে কাঁপছে, কাঁপতে কাঁপতে এবার পাশ থেকে স্টিক তুলে মারতে শুরু করেছে কয়েকটাকে। সুমন বারবার আটকানোর চেষ্টা করছে ধ্রুবকে, তবে পারছে না। এটুকু সুমনকে আদৌ পারবে খেপা ধ্রুবর সঙ্গে? সুমনকে ঠেলে ছিটকে ফেলে দিয়েছে ধ্রুব। তাই আপাতত সুমন একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অদিতি দেখছে তখনও কেমন পাষাণের মতো মারছে ওই লোক। গায়ের লোম সোজা হয়ে গেল অদিতির এসব দেখে। গ্রামে মারামারি লাগলে কখনো অদিতি সরাসরি দেখেনি। দ্রুত ওর মা ওকে ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু আজ যা দেখছে ও সেসব জীবনে প্রথম দেখছে। অদিতির চোখ মুখে খেলছে আতঙ্ক, ভয়ে ভয়ে দেখতে থাকছে খেপাটে ধ্রুবকে দেখতে দেখতে সুমনের হঠাৎ চোখ গেল একটু দূরে ততস্থ দাঁড়িয়ে থাকা অদিতির দিকে। চোখগুলো দুর্বলতায় ভেঙে আসছে যার, অসুস্থ লাগছে ওকে। অদিতিকে দেখে সুমন ওর দিকে চেয়ে আছে। অদিতি দ্রুত চোখ ফিরিয়ে নিল। সুমন এগিয়ে গিয়ে ধ্রুবর হাত টেনে ধরলো। ধ্রুব তাকালো। সুমন মিনমিন করে বলল, ধ্রুব ভাই, ভাবি দেখছে। ধ্রুব লক্তলাল চোখে আশেপাশে তাকালো। ওই যে ওই মেয়ে দাঁড়িয়ে আছে। আতঙ্কিত মুখটা বানিয়ে ধ্রুবকেই দেখছে, অথচ যে না ধ্রুবর চোখে চোখ পড়লো অদিতির, অমনি অদিতি আটকে উঠে দ্রুত পেছন ফিরে পা চালিয়ে পালাতে লাগলো। ধ্রুব দেখলো বেনুনি দুলিয়ে মেয়েটা পালিয়ে যাচ্ছে ওর দিক থেকে, ধ্রুবর থেকে পালাচ্ছে। ছা, ধ্রুব আবার সুমনের দিকে তাকালো। সুমন ধ্রুব ওই তাকানো দেখে ভরকে গেল এক প্রকার, সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চাপলো। ধ্রুব দাঁতে দাঁত চিবিয়ে বলল, সুমন, ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট হার? সুমন আর চোখে অদিতির দাঁড়িয়ে থাকা জায়গার দিকে তাকালো। অদিতি নেই। তখন চোখ মুখ কুচকে দ্রুত ব্যাগ হাতে জায়গা থেকে পালিয়েছে। ধ্রুব সুমনের থেকে মুখটা সরিয়ে অগ্নিশ্বাস ফেলে সামনে তাকালো। ছেলেটার নাকি শেষবারের মতো খুশি বসতে ওই ছেলেটা ধ্রুবর পা ধরে বসে পড়লো। কাতরাতে কাতরাতে বলতে লাগলো, ভাই, আমার আর এই ভুল হইব না, আমার আম্মার কসম, সাইরা দেন ভাই, দোহাই আপনার। ধ্রুব পা নামিয়ে ওকে সরাতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। একটু পরে ধ্রুব জোরে জোরে শ্বাস টেনে পা ধরে বসে থাকা ছেলেটার দিকে চেয়ে কণ্ঠে আগুন ছেড়ে বলল, নেক্সট টাইম মনে রাখবি, ধ্রুব, ইয়ামিন এন্ড ওর বাপ দুটোই এই ঢাকা শহরের কোনো ত্রাস। একটার সঙ্গে লাগতে যাবি, অপরটা তোর হাড়হাড্ডি এমন জায়গায় করে ফেলবে যে কুত্তায়ও মুখ দেবে না। ধ্রুব কথাটা বলে ছেলেটাকে লাথি দিয়ে চলে গেল বাইকের দিকে। পেছন থেকে সুমন দৌড়ে এগিয়ে আসছে। তো ধন্যবাদ সবাইকে। প্রফেসর স্বামী গল্পটি যেহেতু শেষ, তাই নতুন গল্প নিয়ে এলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো না লাগে সেটা বলে দিবেন কমেন্টে, তাহলে অবশ্যই আর কন্টিনিউ করবো না। আর যদি ভালো লাগে সেটাও জানাবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।